কাস্টমস হাউসের সুরক্ষিত গুদাম থেকে ৫৫ কেজি স্বর্ণ চুরি নয় আত্মসাৎ হয়েছে। পুলিশের তদন্ত সংস্থা পিবিআই-এর তদন্তে এমন তথ্যই উঠে আসে। এ ঘটনায় নতুন করে আত্মসাতের মামলা করবে দুর্নীতি দমন কমিশন দুদক, যার তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঢাকা কাস্টমস হাউসের সুরক্ষিত গুদাম থেকে ৫৫ কেজি স্বর্ণ গায়েবের ঘটনা ঘটে প্রায় ২ বছর আগে। বিষয়টি সামনে আসার পর এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি চুরির মামলা করে ঢাকা কাস্টমস হাউস। প্রাথমিকভাবে ৪ গুদাম কর্মকর্তাকে আটক করে পুলিশ, পরে মামলা যায় ডিবিতে। সবশেষ মামলাটি পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো পিবিআই-এর কাছে হস্তান্তর করা হয়। ২ দফায় আসামিদের রিমান্ডেও নেয় পিবিআই। যদিও সাময়িক বরখাস্ত হওয়া এসব কর্মকর্তারা এখন জামিনে রয়েছেন। অপরাধীদের চিহ্নিত করে পিবিআইও তদন্ত রিপোর্ট জমা দিয়েছে। তদন্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় চুরির মামলা হলেও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তেমন কোনো আলামত মেলেনি। এটা চুরির কোনো ঘটনা নয়, এখানে মূলত চুরি হওয়ার কোনো সম্ভাবনা নাই। বলে সিসিটিভি ফুটেজে পাওয়া যায় না, এটা ডিটেল ছিল। এটা নিশ্চয়ই দীর্ঘদিন ধরে এটা এনবিআর এর কর্মকর্তাদের যোগ সদস্যদের আত্মসাৎ হয়েছে। দুদক জানায় এটি কোনো চুরির ঘটনা নয়। দণ্ডবিধি ৪০৯-এর ধারা বলে এবার আত্মসাতের মামলা করবে তারা। সঠিক আইন এবং ধারা অনুযায়ী দুদক পৃথক আবার মামলা করবে। যদি আরও কারো নাম আসে, এর সাথে সংশ্লিষ্টতা পাওয়া যায়, সেক্ষেত্রে দুদকের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ হবে। অপরাধের এ ধরন দুদকের তফসিলভুক্ত হওয়ায় অনুসন্ধানের নির্দেশ দেন ঢাকা মহানগর জজ আদালত। বিমানবন্দরের মতো অত্যন্ত সুরক্ষিত এলাকায় কাস্টমসের গুদাম থেকে স্বর্ণের মতো গুরুত্বপূর্ণ পণ্য উধাওয়ের ঘটনা অত্যন্ত উদ্বেগের। তাই এই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে গুদাম কর্মকর্তাদের মনিটরিং এবং আটককৃত স্বর্ণ সময়মতো বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার পাশাপাশি দোষীদের কঠোর শাস্তির সুপারিশ এসেছে এনবিআর-এর তদন্ত প্রতিবেদনেও। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। এছাড়া শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন নাগরিক সেবাদাতা প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিতে শক্তিশালী স্থানীয় সরকার জরুরি বলে মনে করেন গবেষকরা। বৃহস্পতিবার গবেষণা সংস্থা পিআরআই আয়োজিত আলোচনায় বক্তারা বলেন, অতিরিক্ত জনসংখ্যার চাপে ঢাকায় উৎপাদনশীলতা কমেছে, এতে বছরে ক্ষতি হচ্ছে $400 কোটি। রাজনৈতিক লেজুর বৃত্তিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামো। পর্যবেক্ষকরা বলছেন, স্থানীয় নাগরিক চাহিদা পূরণে উদাসীনতা বাড়ে জনপ্রতিনিধিদের। অন্যদিকে মানসম্মত শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান তো বটেই, সরকারি অনেক সেবা পেতেও নাগরিকদের আসতে হচ্ছে রাজধানীতে। ক্ষমতা কেন্দ্রীভূত থাকায় দেশের মোট নগরবাসীর ৩৬% বসবাস ঢাকায়। অর্থনীতিবিদরা বলছেন, ঢাকা, চট্টগ্রামের বাইরে দেশে আর নাগরিক সেবা সমৃদ্ধ নগরায়ন হয়নি, যা আর্থসামাজিক বৈষম্য নিরসন করে টেকসই প্রবৃদ্ধির পথে বড় অন্তরায়। আন্তর্জাতিকভাবে আমরা অনেক পিছিয়ে পড়েছি আমাদের শিক্ষার গুণগত মানে, তো সেভাবে তো আমাদের উন্নয়ন সম্ভব না। ঠিক একইভাবে স্বাস্থ্যের ক্ষেত্রেও আমরা অনেক ধরনের সাধারণ মানুষের দুরবস্থা দেখি, কারণ তাদের ডাক্তাররা নাই, নার্সরা নাই, বা যন্ত্রপাতি থাকতে পারে, টেকনিশিয়ানরা নাই। এই সবই একই কারণ ওখানে স্থানীয় পর্যায়ে কোনো দায়বদ্ধতা নেই। স্থানীয় সরকারের জন্য বাজেটে বরাদ্দ নগণ্য বলে মনে করেন আলোচকরা। মিউনিসিপ্যাল বন্ডকে কাজে লাগানোর পরামর্শ তাদের। বিশেষজ্ঞদের মতে, রাজনীতির ব্যবসায় ইউনিয়ন, সংসদ বা সিটি কর্পোরেশনে ক্ষমতাবানরা আকাশচুম্বী সম্পদের মালিক হয়েছে। একটা গ্রামে একটা প্রাইমারি স্কুলে কিছু বেঞ্চ লাগে, বরাদ্দ হলো কাবিটার টাকা, কাজের বিনিময়ের টাকা, but the decision will be finalized by the MP or his agent. ওইখানেই তো করাপশনটা ঢুকছে। যারা নির্বাচিত হয়েছে তাদের আয় সম্পদ আকাশচুম্বী হয়েছে, এবং যারা নির্বাচিত হয়নি একই প্রার্থী, ওই যে ফ্ল্যাট। অর্থনীতিবিদদের মতে, আগামী ২০-২৫ বছরে দেশের ১,৩০,০০,০০০ উপকূলীয় মানুষ বাস্তুহারা হতে পারে। তাদের জন্য স্থানীয় সরকারকেই শক্তিশালী ভূমিকা রাখতে হবে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুন ২০২৫ শেষে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ৬.৪৯%, যা ইতিহাসের সর্বনিম্ন। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সেপ্টেম্বর মাসের ইকোনমিক আপডেট অ্যান্ড আউটলুকে এমন তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, ব্যাংক ঋণের উচ্চ সুদের হার এবং রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তায় বেসরকারি বিনিয়োগে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। একই সঙ্গে সংকোচনমূলক মুদ্রানীতি ও আর্থিক অনিশ্চয়তায় ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধি এবং বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধিও নিম্নমুখী। অন্যদিকে আমানতের প্রবৃদ্ধি চলতি বছরের জুন শেষে কমে দাঁড়িয়েছে 7.77%। বিশেষজ্ঞরা বলছেন, বিনিয়োগ পরিবেশের অনিশ্চয়তায় উদ্যোক্তারা নতুন ঋণ নিতে আগ্রহী নন। এতে শিল্প ও ব্যবসা খাতের সম্প্রসারণ থমকে যাচ্ছে, যা কর্মসংস্থান ও সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর নেতিবাচক প্রভাব ফেলার শঙ্কাও তৈরি হয়েছে। দুর্নীতির মামলায় এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম ও তার দুই ভাইয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছে আদালত। সকালে দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এমন আদেশ দেন। এর আগে সকালে শুনানিতে দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক তাহসিন মুনাবিল হক পলাতক এই আসামিদের গ্রেপ্তারে নোটিশ জারির আবেদন করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করে। দুদকের আবেদনে বলা হয়, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও অন্য আসামিরা মিলে অপরাধমূলক অসদাচরণ ও বিশ্বাস ভঙ্গ করে একটি ভুয়া প্রতিষ্ঠান AM ট্রেডিংয়ের নামে ঋণ প্রস্তাব ও তা অনুমোদনের ব্যবস্থা করে 104 কোটি 20 লাখ টাকা আত্মসাৎ করেছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের গ্রাহকদের ক্রেডিট কার্ড থেকে অর্থ তুলে নিয়েছে প্রতারক চক্র। গ্রাহকরা কার্ডে লেনদেন না করলেও 50,000 টাকা করে তাদের ব্যাংক হিসাব থেকে একাধিক MFS বা মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তর হয়েছে। পরে সেখানে থাকা প্রতারক চক্র ওই অর্থ তুলে নেয়। ব্যাংক খাত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত আগস্টের শেষ সপ্তাহে SCBর 54 জন গ্রাহকের কার্ড থেকে প্রতারক চক্র অর্থ তুলে নেয়। হিসাব থেকে মোট 27 লাখ টাকা সরিয়ে নেয় চক্রটি। এ ঘটনার পর ব্যাংকটি কার্ড থেকে বিকাশ ও নগদের MFS হিসাবে অর্থ স্থানান্তরের সুবিধা বন্ধ করে দেয়। গ্রাহকদের জানানো হয়েছে, নিরাপদ লেনদেনের জন্য বর্তমানে MFS অ্যাপগুলোতে অ্যাড মানি অপশন সাময়িকভাবে বন্ধ আছে। প্রতারক চক্রের অর্থ আত্মসাতে বিষয়টি বাংলাদেশ ব্যাংক ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। মার্কিন কোম্পানিকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। মঙ্গলবার নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস আলোচনায় এমন আহ্বান জানান তিনি। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানানো হয়। সমৃদ্ধ ও স্থিতিশীল অর্থনীতি গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান অধ্যাপক ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন উপলক্ষে এখন নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস মঙ্গলবার ও বুধবার বেশ কয়েকটি আলোচনা সভা ও কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে বৈঠক করেন। জাতিসংঘ সদর দপ্তরে টেকসই উন্নয়ন লক্ষ্যে অর্থায়নের অঙ্গীকার বাস্তবায়ন শীর্ষক এক অনুষ্ঠানে সমৃদ্ধ ও স্থিতিশীলতার অর্থনীতি গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আমরা বিশ্বাস করি, দারিদ্র্য একজনের স্বপ্নের পথে বাধা হতে পারে না। চতুর্থ আন্তর্জাতিক অর্থায়ন সম্মেলনে নেয়া অঙ্গীকারগুলো বাস্তবায়ন করতে হবে। টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে বছরে $4 ট্রিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ ঘাটতি পূরণ করা চ্যালেঞ্জিং হলেও অপরিহার্য। বুধবার নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোলটেবিল আলোচনায় মেটলাইফ, শেভরন সহ শীর্ষ মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে নতুন বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বুধবার নিউ ইয়র্কে ইতালি, পাকিস্তান, ফিনল্যান্ড ও কসোভো এই 4 দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করেন অধ্যাপক ইউনূস। এ সময় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইতালি বাংলাদেশ বিজনেস ফোরাম গঠনের প্রস্তাব দেন। প্রধান উপদেষ্টা প্রস্তাবটি স্বাগত জানান। বৈঠকে নির্বাচন, অভিবাসন, রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠকে দুই নেতা নির্বাচন, অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার, পাকিস্তানের সাম্প্রতিক ভয়াবহ বন্যা, বাণিজ্য, বিনিয়োগ এবং আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন। ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সাথে বৈঠকে ড ইউনূস জানান, অন্তর্বর্তী সরকার অবাধ নির্বাচনের অঙ্গীকারবদ্ধ, আসিয়ানের সদস্যপদের জন্য কাজ করছে।
পরে নিউ ইয়র্কে ট্রান্সফর্মিং প্রাইমারি হেলথ কেয়ার বিষয়ক জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের এক সভায় সামাজিক ব্যবসার সঙ্গে প্রযুক্তির মেলবন্ধনে স্বাস্থ্য খাতের সমস্যা দূর হবে বলে জানান প্রধান উপদেষ্টা। প্রযুক্তি আমাদের জন্য আশীর্বাদ। সামাজিক ব্যবসার সঙ্গে প্রযুক্তির মেলবন্ধন হলে স্বাস্থ্য খাতের সব সমস্যা দূর হবে। আমি সবসময় বলে আসছি, ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে সামাজিক ব্যবসা প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে। এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মাহমুদ ইউনূস। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টায় স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপে, জাপানের প্রধানমন্ত্রী, জাতিসংঘ মহাসচিব ও ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গেও মতবিনিময় করেন। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2011 সালে দেশে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস চালুর পর বর্তমানে প্রায় 54% মানুষ এ সেবার আওতায় এসেছে, যা 33 মিলিয়ন থেকে 2024 সালে বেড়ে দাঁড়িয়েছে 55 মিলিয়নে। বৃহস্পতিবার ঢাকা চেম্বার সবার জন্য ডিজিটাল ব্যাংকিং আর্থিক অন্তর্ভুক্তিতে সেতুবন্ধন শীর্ষক আলোচনায় এসব কথা বলেন বক্তারা। তারা বলেন, ডিজিটাল ব্যাংকিং কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধিই নয়, সমতা, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরে বক্তারা আরও জানান, প্রযুক্তি ব্যবহারে দুর্বলতা, সেবার সীমাবদ্ধতা ও ভোক্তা সুরক্ষার অভাবে আর্থিক অন্তর্ভুক্তি সমানভাবে হচ্ছে না। বিশেষ করে গ্রামীণ নারী, অতিদরিদ্র ও উপকূলীয় জনগোষ্ঠী সবচেয়ে পিছিয়ে আছে বলে আলোচনায় উঠে আসে। এই ডিজিটাল ব্যাংকিংয়ের কথাই ধরেন, আপনি এই সিস্টেমে যখন কাজ করছেন, এর জন্য আপনি যদি অপশনসগুলো, ফিল্ডগুলো যদি এনাফ না রাখেন, তাহলে একটা পর্যায়ে কিন্তু টোটাল জিনিসটাকে কিন্তু আবার মাইগ্রেট করতে হবে। সো এই মাইগ্রেশন উইল বি কস্টলি, টাইম কনজিউমিং অ্যান্ড হিউজ অ্যামাউন্ট অফ রিস্ক উইল বি ইনভলভ। এই যে মার্চেন্ট যারা ছোট ছোট বিজনেস করেন, তাদের কোনো ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, তাদের কোনো স্মার্ট ডিজিটাল কিচ্ছু নাই। তারা ক্যাশ ইউজ করে কেন? ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য। সত্যি কথা বলতেছি আর কি। তো এই জিনিসটা অ্যাড্রেস করতে হবে। কয়েক মাসের মধ্যে দেশে কমতে পারে চালের দাম। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। জিইডির সেপ্টেম্বর মাসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, 2024 সালের ডিসেম্বর থেকে চালের মূল্যস্ফীতি দ্বিগুণ অঙ্কে রয়ে গেছে, যা চলতি বছরের জুনে দাঁড়িয়েছে 15.52%। তবে আগস্টে শুধু মাঝারি চালের মূল্যস্ফীতি 13.95% রেকর্ড করা হয়, যা জুলাইয়ের 15.32% থেকে সামান্য কম। জিইডি বলছে, এসব অগ্রগতির ফলে যদি কোনো বড় ধরনের সরবরাহ সংকট না ঘটে, তাহলে কয়েক মাসের মধ্যেই চালের দাম কমতে পারে। এদিকে বাংলাদেশে চাল রপ্তানির ক্ষেত্রে নতুন নিয়ম জারি করেছে ভারত সরকার। এখন থেকে চাল রপ্তানিতে সে দেশের কৃষি ও খাদ্য পণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষের সাথে চুক্তি নিবন্ধন করতে হবে। বুধবার ভারতের বৈদেশিক বাণিজ্য শাখা এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। যে সমস্ত চাল আমদানির ঋণপত্রের বিপরীতে টেন্ডার করা হয়েছে বা রপ্তানির অনুমতি হয়ে গেছে, সেগুলো ছাড়া নতুন করে যেসব ঋণপত্র খোলা হবে, সেক্ষেত্রে এই নির্দেশনা কার্যকর হবে বলে জানিয়েছে হিলি স্থলবন্দরের আমদানিকারকরা। ভারত সরকারের নতুন নীতিমালার কারণে দেশে চাল আমদানির গতি বাধাগ্রস্ত হবে, পাশাপাশি সময়ও বেশি লাগবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এছাড়াও আগের তুলনায় আমদানি খরচও বাড়বে বলে আশঙ্কা তাদের। বিশ্বের সর্বাধুনিক অবকাঠামো নির্মাণ সামগ্রী এবং কাঠ ও আসবাবপত্র সংশ্লিষ্ট শিল্পসহ ধাতব শিল্পের বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি ও পণ্য সামগ্রী নিয়ে রাজধানীতে শুরু হলো আন্তর্জাতিক প্রদর্শনী। বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির এক্সপো ভিলেজে অনুষ্ঠিত হওয়া এ প্রদর্শনী আজ 25 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে 27 সেপ্টেম্বর পর্যন্ত। প্রদর্শনীটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক ও গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ডক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ গিয়াসউদ্দিন হায়দার। এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেড এবং ফিউচার ট্রেড ফেয়ার অ্যান্ড ইনভেস্টস প্রাইভেট লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত নবম বাংলাদেশ বিল্ডকন 2025 এবং বেস্ট সিএনসি রাউটার প্রেজেন্টস নবম বাংলাদেশ উড অ্যান্ড মেটাল ইন্টারন্যাশনাল এক্সপো 2025 প্রদর্শনীটির নলেজ পার্টনার ইন্টেরিয়র ডিজাইন বাংলাদেশ। দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর 100তম জন্মদিন আজ। 1925 সালের এই দিনে গোপালগঞ্জের আড়ুয়াকান্দিতে জন্মগ্রহণ করেন তিনি।
জন্মদিনে তাকে স্মরণে নানা আয়োজন করেছে পরিবার ও স্কয়ার গ্রুপ। স্যামসন এইচ চৌধুরী 1943 সালে ম্যাট্রিকুলেশন শেষ করে মাত্র 17 বছর বয়সে যোগ দেন মুম্বাইয়ের রয়্যাল ইন্ডিয়ান নেভিতে। স্বাধীনতা যুদ্ধের পর দেশে ফিরে ডাক বিভাগে যোগদান করেন। চাকরি ছেড়ে 1956 সালে মাত্র 5,000 টাকা পুঁজি নিয়ে নিজ বাড়িতে একটি ছোট ওষুধ তৈরির কারখানা স্থাপন করেন। পরবর্তীতে 1958 সালে 3 সহযাত্রীকে সঙ্গে নিয়ে পাবনা শহরের শালগারিয়ায় গড়ে তোলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস। 2012 সালের 5 জানুয়ারি 86 বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় এই ক্ষণজন্মা মানুষটি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেশের সব স্তরে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার গুণগত মান ও সামাজিক গ্রহণযোগ্যতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হলো জব এক্সপো 2025। সকালে রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত চাকরি প্রত্যাশী তরুণ তরুণীদের মধ্যে যোগ্যতার ভিত্তিতে অনেকের অনস্পট চাকরির ব্যবস্থা করা হয়েছে। কোরিয়ার চাইল্ড ফান্ড এবং এডুকোর সহযোগিতায় জব এক্সপোটি বাস্তবায়ন করেছে বেসরকারি সংস্থা ইএসডিও। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ। ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান আয়োজকরা। 1 নভেম্বর থেকে সেন্ট মার্টিন যেতে পারবেন পর্যটকরা, তবে ডিসেম্বর পর্যন্ত রাত্রি যাপন করা যাবে না। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে রাতে থাকার অনুমতিও দেয়া হবে। দুপুরে সচিবালয়ে একথা জানান পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি জানান, প্রতিদিন 2000 পর্যটক যেতে পারবেন। ফেব্রুয়ারির পর আবার বন্ধ করে দেয়া হবে পর্যটন দ্বীপটি। পরে সেন্ট মার্টিনের অবস্থা বিবেচনা করে ধাপে ধাপে সময় বাড়ানো হতে পারে বলেও জানান উপদেষ্টা। এছাড়া পর্যটন শিল্পের জন্য নীতিমালা প্রণয়নের কাজ চলছে। সামগ্রিক উন্নতি হলে পর্যটন শিল্পের উন্নতি হবে। এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল কবে চালু হবে তা এখনও ঠিক হয়নি বলে জানান উপদেষ্টা। 21,000 কোটি টাকা এখানে সরকার বিনিয়োগ করেছে জানিয়ে যত দ্রুত সম্ভব চালু করতে কাজ চলছে বলে জানান বিমান ও পর্যটন উপদেষ্টা। আগে স্থানীয় পর্যটকদেরকে নিয়ে চিন্তা করতে হবে যে আমরা নিজেরা যারা আমাদের পারিবারিক উদ্দেশ্যে যে ভ্রমণগুলো করি সেগুলো নিরাপদ, সাশ্রয়ী এবং আনন্দময় করার প্রচেষ্টায় আমার ব্যক্তিগতভাবে সেটা আমার লক্ষ্য যে আমাদের নিজস্ব পর্যটকদের জন্য আমরা আরও কি ভালো ব্যবস্থা নিতে পারি। রাজনৈতিক পরিচয়ে সারের ডিলারশিপ পাওয়া বন্ধে শিগগিরই নীতিমালা করছে সরকার। এর ফলে সিন্ডিকেট বন্ধ হবে বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে কৃষিক্ষেত্রে 1 বছরের অর্জন, সাফল্য ও সার্বিক অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা জানান, সারের কোনো সংকট নেই, তাই দাম বাড়ানোর কোনো সুযোগও নেই। কিছু ব্যবস্থার কারণে সারের সংকট তৈরি হচ্ছে। আরাকান থেকে বর্ডার দিয়ে আসে মাদক, এদেশে পাচার হয় সার। এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। জানান, সারের দাম নির্ধারণ, সংকট মেটানো সহ সিন্ডিকেট ভাঙতে সার ব্যবস্থাপনা কমিটি করা হয়েছে। এই কমিটির আওতায় নীতিমালা করা হবে বলেও জানান কৃষি উপদেষ্টা। ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফিন্যান্স কর্পোরেশন বিএডিসি কে সার ক্রয়ে $200 মিলিয়ন ঋণ প্রদানে আগ্রহ প্রকাশ করেছে। ইতিমধ্যে $100 মিলিয়ন ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আমাদের সচিব মহোদয় মানে গেছিলেন, এটা একটা নতুন আমাদের কিন্তু দিগন্ত উন্মোচন হয়েছে। নরসিংদীর ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভোর 4:30টার দিকে এমন ঘটনা ঘটে। এর জেরে সকাল 9:30 পর্যন্ত পলাশ উপজেলা কালীগঞ্জ বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। ফায়ার সার্ভিস জানায়, তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি 132-33 কেভির ট্রান্সফরমারে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ট্রান্সফরমারটি পুড়ে যায়। এতে প্রায় 5 ঘন্টা পলাশ ও কালীগঞ্জে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে। পরে ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের। তদন্ত শেষে ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানান তারা। সপ্তাহের শেষ কার্যদিবসে মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে দেশের 2 শেয়ার বাজারের। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির প্রধান সূচক বেড়েছে 22 পয়েন্টের বেশি,
শেয়ার দর বেড়েছে প্রায় 44 কোম্পানির। আগের দিনের চেয়ে বেড়েছে লেনদেনও। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 65.39 পয়েন্ট। বৃহস্পতিবার দিনের শুরু থেকে ইতিবাচক ছিল ঢাকার শেয়ার বাজার। প্রথম 20 মিনিটে প্রধান সূচক বাড়ে 29 পয়েন্ট, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সূচকের উত্থান পতন। দিন শেষে ডিএসইএক্স সূচক 22.48 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5415 পয়েন্টে। মূল্যসূচকের সঙ্গে ডিএসইতে বেড়েছে লেনদেনও। আজ মোট লেনদেন হয়েছে 708.94 কোটি টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে 132.94 কোটি টাকা। হাতবদলে অংশ নেওয়া 398টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 175টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে 157টি এবং অপরিবর্তিত 66টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম সামিট অ্যালায়েন্স, দ্বিতীয় ফার ইস্ট নিটিং, তৃতীয় অবস্থানে ওরিয়ন ইনফিউশন। শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকায় প্রথম তুংহাই নিটিং, প্রাইম ফাইন্যান্স দ্বিতীয়, তৃতীয় নাভানা সিএনজি। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 65.39 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 15,088 পয়েন্টে। লেনদেন 21.71 কোটি টাকার শেয়ার। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্স। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।